সঠিক অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে সেই নির্বাচনকে কোনোভাবে লঘু করে দেখার আমাদের সুযোগ নেই। যে দেশে একটা নির্বাচন এসেছে, সেই নির্বাচন কি? সেই নির্বাচন শুধুমাত্র একটা ভোটের মাধ্যমে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবে সেই বিষয় না। এটা আজকে এই ভোটের মধ্য দিয়ে কে আপনাদেরকে সেই মানুষের সঠিক অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে সেই প্রতিনিধি নির্বাচন করার জায়গাটা হলো এই নির্বাচন। তাহলে সেই নির্বাচনকে কোনোভাবে লঘু করে দেখার আমাদের সুযোগ নেই। আমরা অনেকেই মনে করতে পারি যে নির্বাচন এসেছে আমাদের কি, আমরা গত 54 বছরে এখানে অনেক আলোচনা এসেছে, গত 54 বছরে বাংলাদেশ যারা শাসন করেছেন, বাংলাদেশে বিভিন্ন যে নির্বাচন হয়েছে, নির্বাচিত প্রতিনিধি এসেছেন, গত 17 বছর একটা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে আমরা গিয়েছি, বহু উন্নয়নের বুলি এখানে এসেছে, কিন্তু তারপরেও মানুষের ভাগ্যের কি উন্নয়ন হয়েছে? আমরা যদি এখানে বলি চা শ্রমিকদের কথা, চা শ্রমিক তার দৈনিক মজুরি এখনো পর্যন্ত পর্যাপ্ত দৈনিক মজুরি নিশ্চিত হয়নি, সে এখনো দৈনিক মজুরির জন্য লড়াই করে যাচ্ছে। এখানে চা শ্রমিকদের ভূমির অধিকার এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। আপনারা জানলে খুব অবাক হবেন যে এদেশে শ্রমিক হিসাবে কিন্তু চা শ্রমিকদের এখনো স্বীকৃতি দেওয়া হয় না। তাহলে এই যে 54 বছরের শাসন, এই শাসনে এই শ্রমিকদের ভাগ্যের উন্নয়নের কথা কেউ বলেননি, এই শ্রমিকদের জন্য কেউ চিন্তা করেননি। এখানে প্রান্তিক পর্যায়ের কৃষক পরিবারের মানুষজন এসেছেন, কৃষকরা এসেছেন, তারা যখন ফসলে ফলানোর জন্য তাদের শ্রম নিংড়ে দিয়েছেন, তারা তাদের সর্বস্বটুকু উজাড় করে দিয়ে মানুষের খাদ্যর জন্য যখন তাদের শ্রম নিংড়ে দিয়েছেন, সেই শ্রমের বিনিময়ে তারা কোনো মূল্য পান নাই, তারা কোনো সম্মান পান নাই। তারা যখন সেই ফসল দিন শেষে বাজারে বিক্রি করতে গিয়েছেন, তখন তারা সেই মূল্য পাননি। তারা ফসলের ন্যায্য মূল্যের জন্য হাহাকার করেছেন। যখন ফসলের ন্যায্য মূল্য পাননি, তারা আন্দোলন করেছেন। সেই আন্দোলন নিয়ে সরকার হয়তো হাসি ঠাট্টা করেছে, কিন্তু এই কৃষকরা তাদের শ্রমের মূল্যটা পাননি। এবং আপনারা দেখবেন যে এখানে শ্রমজীবী সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছোটখাটো কাজ করে, যারা পেশাজীবী আছেন, বিভিন্ন পেশায় যারা আছেন, তারাও কিন্তু তাদের জীবন অতিবাহিত করার জন্য, তাদের অধিকার নিশ্চিত করার প্রশ্নে তারা কোনো সুবিধা এখন পর্যন্ত পাননি। আমরা জানি আমাদের দেশে যে ভিত, আমাদের দেশের মুক্তিযুদ্ধ, যার মধ্য দিয়ে, যেখানে লাখো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে সাধারণ শ্রমিক কৃষকদের প্রাণের বিনিময়ে আসলে আমরা এই দেশটা পেয়েছিলাম। সেই দেশ একটা শোষণমুক্ত দেশ হবে, সেই দেশ যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে, তার জন্যই এই লড়াইটা ছিল। সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, তারই ধারাবাহিকতায় 17 বছরের ফ্যাসিবাদী শাসনকে উচ্ছেদ করার জন্য 24-এ গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানেও তরুণরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং প্রাণ দিয়েছে, তাদের ওই শহীদি আত্মদান এবং এই লড়াই চলমান। আজকে যখন এই গণ অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি আছে, সেই সময় ধরেও মানুষ কিন্তু রাস্তায় এই লড়াই করতে গিয়ে নিহত হচ্ছে, প্রাণ দিচ্ছে, নানা আক্রমণের শিকার হচ্ছে। আমরা সেই সব মানুষের কথা বলতে চাই এবং সেই যে তাদের উত্তরসূরি হিসাবে আজকে আমরা দায়িত্ব নিতে চাই। সেই দায়িত্ব নেওয়ার জায়গা থেকে আপনাদের সামনে আমরা অঙ্গীকার করতে চাই যে এই যে লড়াই, আজকে সাধারণ মানুষের মৌলিক অধিকারের যে লড়াই, আজকে মানুষের যে খাবারের নিশ্চয়তা নাই, আজকে মানুষের যে চিকিৎসার নিশ্চয়তা নাই, আজকে মানুষের যে মৌলিক অধিকার শিক্ষা, তার যে নিশ্চয়তা নাই, সেই নিশ্চয়তা নিয়ে আসার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের অংশ হলো এই নির্বাচন। তাহলে সেই লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করতে হবে। আমরা সেই আহ্বান জানাই, আপনারা সেই লড়াইয়ে অংশগ্রহণ করুন। কিভাবে অংশগ্রহণ করবেন? আপনার যোগ্য প্রার্থীকে এখানে নির্বাচিত করার মধ্য দিয়ে এই পুরো ব্যবস্থার মধ্যে জবাবদিহিতাকে কার্যকর করতে, আপনার শক্তিকে বেগবান করতে আপনি আপনার ভোটটা দিবেন, সেই যোগ্য প্রার্থীকে আপনি নির্বাচিত করবেন। সংগ্রামী বন্ধুগণ,
আপনারা জানেন যে এই যে কুলাউড়া উপজেলা, এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীরা আসলে নির্বাচিত হয়েছেন এবং এখানে একটা উন্নয়নের যখন আলাপ আসে, সেই উন্নয়নের আলাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রাস্তাঘাটের উন্নয়ন। তাহলে সেই রাস্তাঘাটের উন্নয়নের কথা যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সেই রাস্তাঘাটের উন্নয়ন কি হয়েছে? হয়নি। উত্তর হলো হয়নি। তাহলে এই যে একাধিকবার এখানে এমপি প্রার্থী হয়েছেন, এমপি নির্বাচিত হয়েছেন, তাহলে এই মুখ ভরা বুলির যে উন্নয়ন, সেই উন্নয়ন আসলে কোনোভাবে মানুষের সামনে দৃশ্যমান করতে পারেননি আপনারা। এবং এই যে এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমরা সকল মানুষের স্বাস্থ্যের অধিকারের কথা বলছি, তাহলে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে বেহাল দশা, এই দশা দেখেই বোঝা যায় যে এখানে ভিতরে গেলে মানুষ যে স্বাস্থ্য সেবা নিবে, সেই স্বাস্থ্য সেবা নেওয়ার মতো কোনো পরিবেশ এখানে তৈরি করে রাখা হয়নি। আপনারা দেখবেন যে এখানে ডাক্তারের অভাব, এখানে শুধু বিল্ডিং এর অভাব, ব্যাপারটা এরকম নয়। এখানে ডাক্তারের অভাব, এখানে যে মানুষ স্বল্প খরচে টেস্ট করবে, তার রোগ নির্ণয় করবে এবং তার চিকিৎসা নিশ্চিত হবে, সেই আয়োজন পুরোটাই এখানে কিন্তু অপর্যাপ্ত। এবং আমরা সবসময় দেখেছি সরকারের যে বিভিন্ন আয়োজন থাকে, সেগুলো অনেকটা জুতার মাপে পা বানানোর মতো বিষয়। মানুষ যত সেবা হবে তার অনুযায়ী, সেটা না হয়ে আয়োজন হলো কম এবং এই কম আয়োজনে যতজন পারেন তারা সেবা দিবেন, এটা কোনো পলিসি হতে পারে না, এটা কোনো উন্নত রাষ্ট্রের পলিসি হয় না। তাহলে আমরা যখন একটা ভালো রাষ্ট্রের কথা বলছি, উন্নত রাষ্ট্রের কথা বলছি, তখন এইভাবে করে কোনো পলিসি মেকিং হতে পারে না। আমরা বলতে চাই যে এখানে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এই সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গেলে এখানে যে বরাদ্দের প্রয়োজন, সেই বরাদ্দ নিশ্চিত করতে হবে। আমরা কখনোই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ দেখি না। যেহেতু বরাদ্দই দেওয়া হয় না, এটা শুরু থেকেই অবহেলিতভাবে রাখা হয়, সেই কারণে এই সেবা মানুষের মধ্যে নিশ্চিত হয় না। আমরা বলতে চাই আমাদের দেশে এই যে মৌলিক অধিকারের জায়গায় সরকারের বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো অজুহাত আছে যে আমরা আসলে গরিব দেশ, আমরা সেই পর্যাপ্ত বরাদ্দ মানুষের মৌলিক অধিকারের ক্ষেত্রে দিতে পারি না। আমরা বলতে চাই, আমরা যখন খবরের পাতায় পত্রিকা জুড়ে মাসের পর মাস দেখি যে আমাদের দেশের টাকা বিদেশে লুটপাট হয়ে গেছে, আমাদের দেশের টাকা চুরি হয়ে গেছে, আমাদের দেশে ঋণ খেলাপিরা দিন দিন বাড়ছে, তখন আমরা প্রশ্ন করতে চাই এই টাকাগুলো কোথায় যায়? আর এই টাকাগুলো যে লুটপাট হয়, এগুলো কাদের টাকা? আপনারা জানেন যে এই টাকাগুলো হলো জনগণের টাকা। এই দেশে যত কাজ হয়, যত উন্নয়ন হয়, সেই কাজ এবং উন্নয়ন হয় জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়। তাহলে সেই জনগণের ট্যাক্সের টাকা লুটপাট হয়ে গেলে তার ব্যাপারে জবাবদিহিতা জনগণের সামনে করতে হবে এবং সেই জনগণের সামনে জবাবদিহিতা নিশ্চিত না করা পর্যন্ত এই যে দুর্নীতি রোধের কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন, এই কোনো কথাই আসলে কার্যকরী হবে না। আমরা বলতে চাই যে এই দুর্নীতি দূর করতে হলে মানুষকে, এই জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে এবং জবাবদিহিতার মধ্যে আসলেই সেই জায়গাগুলো তৈরি হবে।